কে নিয়ে শুধু বলবার অনুরোধ এসেছে, তাই আমি নজরুল সম্পর্কে কিছু বলবো না, শুধু রবীন্দ্রনাথ সম্পর্কেই আমার অভিজ্ঞতা দুইটি কথায় একটু তোমাদের সঙ্গে ভাগ করে নেব। একটা গল্প দিয়ে শুরু করি। বিখ্যাত লেখক ঔপন্যাসিক সমরেশ মজুমদার একবার ঢাকা গিয়েছিলেন রবীন্দ্রনাথ সম্পর্কে বক্তৃতা দিতে। তো যে হোটেলে তিনি উঠেছেন সেখানে একটি ছেলে তার দেখভাল করছে। ছেলেটিকে তার খুব সপ্রতিভ মনে হলো। ছেলেটি তার সঙ্গে নানান বিষয়ে কথা বলছেন। তো সমরেশবাবু তাকে জিজ্ঞাসা করলেন, রবীন্দ্রনাথকে চেনো? হোটেল বয়, পড়াশোনা অল্প করেছে, কথাবার্তায় বোঝা যাচ্ছে, সে বলল, হ্যাঁ, আমাদের এখানে 4 জন রবীন্দ্রনাথ থাকেন, চিনি। বললেন, না না, সেই রবীন্দ্রনাথ নয়। ছেলেটি বলল, তবে? বলল, রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনো? হ্যাঁ, চিনি। তাকে না চিনলে কেমন করে চলবে? আমাদের দেশের যারা রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, তারা তো সবাই যখনই রাষ্ট্র শাসন করতে এসেছেন তার কথা বলেছেন, তাকে চিনিয়ে দিয়েছেন। কেন চিনব না তাকে? আমার এক বন্ধু কি বলেন জানেন? বলেন, রবীন্দ্রনাথকে খুব সহজভাবে আমি ট্রান্সলেট করে নিয়েছি। রবীন্দ্রনাথকে ট্রান্সলেট? সেটা কিরকম? বললেন, আরে বাবা, রবীন্দ্রনাথ ঠাকুর বলার দরকার হয় না, উনি হলেন শামসুল হক মোল্লা। রবীন্দ্রনাথ ঠাকুর কি করে শামসুল হক মোল্লা হন? বললেন, কেন বুঝতে পারছেন না? শামস মানে হচ্ছে সূর্য, উল মানে হচ্ছে শ্রেষ্ঠ, হক মানে হচ্ছে প্রভু বা নাথ, আর মোল্লা মানে ঠাকুরই তো আপনারা সবাই জানেন। সুতরাং যিনি প্রভু বা ঠাকুর এবং যিনি সূর্য সমশ্রেষ্ঠ, তিনি শামসুল হক, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। কথাটা শুনে সমরেশ মজুমদার খুব অবাক হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীকালে একটা লেখায় লিখেছিলেন, রবীন্দ্রনাথকে ছোঁয়ার চেষ্টাটা বোধহয় এখান থেকেই করা উচিত। উচিতই বা বলি কেন? একটা পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়ে লিখতে হবে, একটা সেমিনারে রবীন্দ্রনাথকে নিয়ে কিছু কথা বলতে হবে না, তাহলে রবীন্দ্রনাথকে ভালোবাসা হয় না। রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে ইচ্ছে করে কারণ আমার প্রতিদিনের জীবনে মরতে মরতে বেঁচে থাকায় বিভিন্ন আঘাত, যন্ত্রণা, বিভিন্ন গোপন লালিত ক্ষয়কে রোধ করার জন্য আমার প্রয়োজন হয় রবীন্দ্রনাথকে। একটা সভায় জয় গোস্বামী বলতে গেছেন, কবি। তিনি সবাইকে বললেন যে, দেখুন, আমি রবীন্দ্রনাথকে তেমন করে চিনি না, আপনারা যতটা চেনেন। সত্যি তো, তোমাদের কারোর না কারোর বাড়িতে দক্ষিণের জানলাটা খুলে দিলেই বিছানায় যখন তুমি শিশু অবস্থায় পড়ে থাকতে, তোমার মা নিশ্চয়ই তোমাকে শোনাতেন, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি রাতে সূর্য ওঠা সফল হলো কার। আমার মা যেদিন আমাকে বিছানায় শুয়ে রেখে গানটা গাইতেন, আমি বুঝতে পারতাম সেদিন আমার জন্মদিন এসে গেছে। নিজের কথা ছেড়ে ফিরে যাই জয় গোস্বামীর সেই কথায়,
জয় গোস্বামী সেখানে বক্তৃতা দিতে গেছেন। বিভিন্ন জনকে বলছেন, দেখুন আপনারা কে কী পেশায় রয়েছেন, কেউ উকিল আইনজ্ঞ, কেউ অধ্যাপক, কেউ সেক্টর 5-এ চাকরি করেন, কেউ ছাত্রছাত্রী। রবীন্দ্রনাথ পড়েছেন? সবাই শুকনো মুখে তাকিয়ে আছেন, কেউ উত্তর দিচ্ছেন না। একজন বললেন যে পড়েছি, বিবাহিতা, মধ্যবয়সী মহিলা। আমাকে একটি কথাই বলুন, রবীন্দ্রনাথ আপনার জীবনে কি বা কেমন? ভদ্রমহিলা বললেন, রবীন্দ্রনাথ আমার ডিফেন্স মিনিস্টার। ও, তার মানে আপনি প্রত্যাঘাতের জন্য রবীন্দ্রনাথকে চান, তাই তো? তার লেখা কথা উপযুক্ত সময়ে ফিরিয়ে দিতে হয়, সেই প্রত্যাঘাতটুকুর জন্য আপনি রবীন্দ্রনাথ পড়েন। মহিলাটি বললেন, না না, মোটেই না, আমি আত্মরক্ষার জন্য রবীন্দ্রনাথ পড়ি, আমি প্রত্যাঘাতের জন্য রবীন্দ্রনাথ পড়ি না। আমি এই দুটো গল্প তোমাদের কাছে বললাম, আসলে আমাদের প্রতিদিনের জীবনচর্যায় কেমনভাবে রবীন্দ্রনাথকে প্রয়োজন বা সত্যিকারের রবীন্দ্রনাথ কি। কিছুদিন আগেই আমাদের গেল সার্ধ ২০শতবর্ষ রামমোহন জন্মবার্ষিকী। আমরা নিজেরা রামমোহনের কটা বইকে নিজেদের বাড়ির গ্রন্থাগারে এনে রেখেছি। রামমোহনের কটা লেখা আমরা পড়ি। বিদ্যাসাগর মহাশয়, এই যে এখানে ছাত্রীর সংখ্যা বেশি দেখছি আমি, মেয়েদের জন্য যা যা করেছেন, তাদের পড়াশোনার জন্য, তাদেরকে সমাজে একটা জায়গায় দাঁড় করাবার জন্য, আমরা বিদ্যাসাগর মশাইয়ের জীবন কজন পড়েছি। কিন্তু আমরা রবীন্দ্রনাথের কবিতা কেউ না কেউ বলতে জানি, রবীন্দ্রনাথের গান কেউ না কেউ গাইতে জানি, এবং রবীন্দ্রনাথের একটা বই অন্তত বাড়িতে কিনে রেখেছি। এখানে রবীন্দ্রনাথ অন্যান্য মনীষীদের তুলনায় আমাদের কাছে অত্যন্ত ঘরের একজন আপনজন হয়ে গেছেন। বইয়ের কথায় যখন এলাম, বলি যে ছোট্ট ছেলেটা রবি, তার একটা গঠন, মানসিক লালনের স্তর তো গেছে, সেটা তার পরিবার তাকে করে দিয়েছে। এই রবীন্দ্রনাথ হয়ে উঠলেন কি প্রকারে? 14 বছর বয়সে তার মা মারা গেছে। বাবা বেশিরভাগ বাইরে ঘোরাঘুরি করতেন, দাদারা ব্যস্ত থাকতেন নানান কাজে, কেউ না কেউ, কোনো না কোনো দাদা তাকে কোনো না কোনো সময় দিতেন। কিন্তু বেশিরভাগ তিনি তো বৃত্ত রাজতন্ত্রে বড় হয়েছেন, বৃত্তদের কাছে থেকে বড় হয়েছেন। তাহলে জীবনের এত বোধ, এত গভীর মূল্যবোধ তিনি শিখলেন কি করে? প্রথমত বই পড়ে। তাহলে আমাদের বাড়িগুলো যখন আমাদের মানুষ বানানোর কারখানা, সেই কারখানাতে ওই হাতে বইটা ধরিয়ে দেওয়া, এই নির্বাচনটা খুব জরুরি। এই যে আজকে আসতেই অধ্যক্ষ মহাশয় আমাদের মেদিনীপুর কলেজের ইতিহাস সম্বন্ধীয় একটা বই তুলে দিলেন, এই যে কি গুরুত্বপূর্ণ। 150 বছরের একটা ইতিহাস এই প্রত্যেকটা ইটকাঠ দেওয়ালের সঙ্গে যুক্ত হয়ে আছে। কলকাতা শহর থেকে এত দূরে, কিন্তু কোনো অংশে এই প্রতিষ্ঠান যে কম নয়, তার ছাত্র ছাত্রী তার দেওয়ালের গাঁথুনি, তার ইনফ্রাস্ট্রাকচার বুঝিয়ে দিচ্ছে। যথেষ্ট গৌরব করার মতো বিষয় এটা। তাহলে ওই ছোটবেলা থেকে হাতে ধরিয়ে দেওয়া যে বইটা, এটা খুব গুরুত্বপূর্ণ। হতে পারে আমার অভিভাবক তেমন করে স্বশিক্ষিত, হয়তো তিনি ডিগ্রিজাত সুশিক্ষিত নয়, তাতে কি হয়েছে? আমার মহাবিদ্যালয় আছে, আমার বিশ্ববিদ্যালয় আছে, আমার বিদ্যালয় আছে, আমাকে শিক্ষিত করে তুলবে। আর আমার অজস্র ছড়ানো বই আছে, আমি যদি বই পোকা হই, কারো ক্ষমতা নেই কোনো বিষয়ে আমাকে আটকে রাখবে। আমি খুব সহজেই রবীন্দ্রনাথের আত্মজা হয়ে যেতে পারি, কারণ রবীন্দ্রনাথ যা লিখে গেছেন তা পড়ে শেষ করা দুষ্কর।
রবীন্দ্রনাথ কি পড়ে গেছেন ছোটবেলায়? ভৃত্যদের কাছে যখন থাকতেন তিনি বাল্মীকি রামায়ণ তাকে পড়ে শোনানো হতো, কাশিদাসী মহাভারত তাকে পড়ে শোনানো হতো। তারপর ছোটবেলা থেকেই তিনি চাণক্য শ্লোক শিখে গিয়েছিলেন। চাণক্য তো সমাজ জীবনে কিভাবে চলতে হবে সে সম্পর্কীয় বিভিন্ন কথা বলে সতেজ করেছেন সাধারণ ব্যক্তি মানুষকে। আমরা মনে করি তিনি সুচতুর রাজনীতিজ্ঞ, তিনি শুধু জীবনে বেঁচে থাকার লড়াইয়ের মূলমন্ত্রের পাঠ দিয়েছেন, তা কিন্তু নয়। তিনি জীবনের যাবতীয় পাঠই দিয়েছেন। রবীন্দ্রনাথের শেষদা হেমেন্দ্রনাথ শারীর শিক্ষা বিষয়ে রবীন্দ্রনাথের ক্লাস নিতেন ব্যক্তিগতভাবে। এই ফাঁকা আছিস রবি, এক্ষুনি চলে আয় আমার কাছে, বস, শোন এটা কিভাবে হয় জানিস, মানুষের ভেতরের হাড়গোড়গুলো কেমন জানিস? শেষদা হেমেন্দ্রনাথ বলে চলে গেলেন। তার কাছে চলে এলেন অঘোর বাবু, ওই দূর থেকে ছাতা মাথায়, বর্ষাকালেও যাকে দেখা যেত। তিনি ইংরেজি শেখাতে এলেন রবীন্দ্রনাথকে। রবিবার দিন হয়ে গেছে গানের ক্লাস, আরেকটু পরেই কুস্তির আখড়ায় যাবেন কুস্তি শিখতে। চলে এলেন হেরম্ব তত্ত্বরত্ন। এই হেরম্ব তত্ত্বরত্ন মহাশয়কে সকলেই বেশ ভয় পেত। সংস্কৃতের মাস্টারমশাই ছিলেন। তিনি রবীন্দ্রনাথকে বোপদেবের সূত্র শেখাতেন। ক্যাম্পেল থেকে মেডিকেল কলেজের একটি তরুণ ছেলে আসতো, যে ওই ছোট বয়সে রবীন্দ্রনাথকে অস্থিবিদ্যা নিয়ে পড়াশোনা শেখাতো। রবীন্দ্রনাথ জীবন স্মৃতি যদি পড়ো মন দিয়ে দেখবে একটা জায়গায় লিখেছেন যে এই যে তত্ত্বরত্নের শেখানো বোপদেবের সূত্র আর তারপরে ক্যাম্পবেলের মেডিকেল কলেজের ছাত্রের অস্থিবিদ্যা শিক্ষা, এই দুই মিলে আমার অস্থিগুলোই বেশ নরম হয়ে উঠেছিল। মানে তার পড়াশোনার ভারে সংস্কৃত সূত্র এবং অস্থিবিদ্যার বৈজ্ঞানিক গূঢ় তত্ত্ব। তো এইভাবে রবীন্দ্রনাথ বেড়ে উঠছেন। রবীন্দ্রনাথের উপনয়ন হয়েছে 14 বছর বয়সে। মা মারা যাবেন তার 1 বছর পরেই। রবীন্দ্রনাথ তো কিছুতেই স্কুল যাবেন না, ন্যাড়া মাথা। বন্ধু বান্ধবরা, ছাত্ররা তাকে নিয়ে মশকরা করবে, তো হতে পারে না। বাবা বললেন যে চল আমার সঙ্গে, তোকে নিয়ে যাই উত্তর ভারত। গেলেন ডালহাউসিতে। সেখানকার রমণীয় প্রকৃতি, পাইন বন, দেবদারু গাছ, হিমালয়, ডালহাউসি পাহাড়, পূর্ণিমা রাত, অগণিত নক্ষত্রমণ্ডলী আকাশে। বাবা তাকে বসে বসে শেখাচ্ছেন জ্যোতিষ, জ্যোতির্বিজ্ঞান, নক্ষত্রমণ্ডলীর স্থান, সীমা, অবস্থান, সব কিছু। বাবা তাকে শেখাচ্ছেন জয়দেবের গীত গোবিন্দম। সেটা অবশ্য 7-8 বছর বয়সেই রবীন্দ্রনাথ বাড়ির গ্রন্থাগার থেকে নিয়ে নিয়েছিলেন। না, সংস্কৃত পড়তে তিনি জানতেন না। ওই বইটার নাম ছিল জয়দেবের গীত গোবিন্দ। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যে সমস্ত শিক্ষকরা ছিলেন তারা সবাই অনেকে মিলে ওই গীত গোবিন্দমটাকে সংস্কৃত থেকে গীত গোবিন্দ বাংলা ভাষায় অনুবাদ করে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ পড়তে পড়তে মুগ্ধ। রাধা এবং কৃষ্ণ একজন নরনারী তো বটে, তাদের প্রেমের সুষমা পড়তে পড়তে রবীন্দ্রনাথ মুগ্ধ। বিদ্যাপতির পদাবলী পড়তে পড়তে তিনি মুগ্ধ। আর একটু বড় বই লিখে ফেললেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ভাবা যায় না ওই বয়সে একটি ছোট কিশোর তরুণ ছেলে সে ওই ভাষায়, মৈথিলি ভাষার সংমিশ্রণে সে লিখে ফেলছে অমন্তর গদ্য। 8 বছর বয়সে প্রথম কবিতা লিখছে, 14 বছর বয়সে প্রবন্ধ লিখছেন।
বাবার কাছে যখন ডালহৌসি পাহাড়ে গল্প শুনে এসেছিলেন রিজু পাঠের, সে কিশোর প্রাণটা ছটফট করছে, মাকে এসে শোনাবে কতক্ষণে, কি কি জানে সে। মাকে বললেন, আমি তোমাকে কৈকেয়ী আর দশরথের সংবাদ শোনাব। মা শুনতে লাগলেন অবাক হয়ে। রবীন্দ্রনাথ এখানে নিজেই মন্তব্য করেছেন যে মাকে যখন শুনিয়েছিলাম, আশা করি আমাকে রিজু রেখো যিনি লিখেছিলেন সেই লেখক আমাকে ক্ষমা করবেন, কারণ আমি আমার নিজস্ব ব্যাখ্যা দিয়ে অনেক কিছু নতুন নতুন যোগ করে মাকে সেই গল্প শুনিয়েছিলাম। রিজু রেখোতে আসলে অত কিছু ছিল না, কিন্তু এই যে একটা কিশোর বয়সের একটা শ্লাঘা, আমি জানি, আমি পারি, এটা কি আমাদের মধ্যে একটু কমে যাচ্ছে? একটু আগে স্যারেরা যখন বসেছিলেন আমাদের অধ্যক্ষের ঘরে, আমাদের আলোচনা হচ্ছিল যে এই কলেজে বিভিন্ন রকম কোর্স আছে, অনেক রকম। সেই কোর্সের ছাত্রছাত্রীর সংখ্যা কমে আসছে, এমনকি প্রথাগত ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে সেগুলো পড়ার সুযোগ দেওয়া হলেও ছাত্রছাত্রীর সংখ্যা কমে আসছে, কারণ তারা আকর্ষণ কম বোধ করছে। আমাদের প্রত্যেকের কাছে একটা করে মোবাইল আছে, আমরা সেলফি তুলতে খুব ভালো শিখে গেছি, আমরা আত্মরতিকে প্রাধান্য দিচ্ছি না। নিজেকে ভালো অবশ্যই বাসবো, কিন্তু ওই যে রবীন্দ্রনাথ বলে গেছেন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, শিক্ষা আনবে চেতনা, চেতনা আনবে মুক্তি। আমি যদি সবার কথা না ভাবি তাহলে রবীন্দ্রনাথ পড়ে তো আমাদের লাভ নেই। হ্যাঁ, রবীন্দ্রনাথ ছোটবেলায় ব্যাকরণ পড়তে চাইতেন না, সংস্কৃত পড়তে চাইতেন না। নর্মাল স্কুলের রাম সর্বস্ব ভট্টাচার্যকে নিয়োগ করা হয়েছিল তাকে ব্যাকরণ শেখানোর জন্য। তিনি পরপর 5-6টা দিন তাকে পড়াতে গিয়ে নাস্তানাবুদ হয়ে গিয়েছিলেন। তারপরে ধীরে ধীরে তাকে দিয়ে বসিয়ে সেই রবীন্দ্রনাথকে দিয়েই কিন্তু অনুবাদ করিয়েছিলেন, বিভিন্ন কিছুর অনুবাদ। মেঘনাদ বধ কাব্য তিনি লিখেছিলেন, মধুসূদন দত্তের লেখনীকে পেরিয়ে তার নিজস্ব অনুভব তিনি তাতে দিয়েছিলেন, সে সম্পর্কে প্রবন্ধ লিখেছিলেন। তার বাড়ি যেভাবে তার পিতার কারণে ব্রাহ্ম সমাজের চিন্তা ভাবনার অঙ্গনের একটা মুক্ত ক্ষেত্র হয়ে উঠেছিল, ছোটবেলা থেকেই তিনি বেশ কিছু মন্ত্রোচ্চারণ তাকে আলাদা করে মুখস্থ করতে হতো না। তার যখন উপনয়ন হয়ে গিয়েছিল তখন তিনি শিখে গিয়েছিলেন ওং ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যম, শিখে গিয়েছিলেন তার মানে। তাকে দিনে বলতে হতো পিতা নৌসি, এর মানে তিনি শিখে গিয়েছিলেন। তাদের বাড়িতে বড়রা, দাদারা তাদের শেখাতেন মন্ত্রোচ্চারণ করতে, আসতো মা সাত গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুং মা অমৃতঙ্গময়। শান্তম শিবম অদ্বৈতম এর মানে কি ওই ছোটবেলাতেই তিনি শিখে গিয়েছিলেন। উপনিষদ পড়তে চাইতেন না প্রথম দিকে, কিন্তু হিরণ্ময়না পাত্রেণ সত্যস্যাপি গীতা এর মানে তিনি শিখে গিয়েছিলেন। তাহলে একটা মানুষ যখন তিনি বলাকা কাব্যগ্রন্থ লিখছেন, বলাকা কবিতা লিখছেন, ঝিলমের বোটে সত্যিকারে যখন তিনি বসে আছেন, সেই অনুভূতিটা কি তাকে লেখার কোনো আলাদা প্রেরণা দিচ্ছে না? হ্যাঁ, কবিরে পাবে না তার জীবন চরিতে, এ কথা বলা হয় তো। এবার আমরা কি মনে করি, যারা স্রষ্টা, যারা লেখালেখি করেন বা শিল্প সৃষ্টি করেন, যারা স্রষ্টা তারা একাধারে প্রত্যেকে ব্যক্তি মানুষ
এবং তারা নৈর্ব্যক্তিক সৃজনশীলতার অধিকারী। একটু কথাটায় মন দাও। প্রত্যেক স্রষ্টাই একাধারে ব্যক্তি মানুষ এবং নৈর্ব্যক্তিক সৃজনশীলতার অধিকারী। শিল্প যিনি করেন অর্থাৎ শিল্পী, আমরা কিন্তু তাকে শিল্পী বলবো না যিনি ব্যক্তি বাসনা চরিতার্থতার অভিলাষী হন, অর্থাৎ শিল্পের জন্য শিল্প করেন না, আর্ট ফর আর্টস সেক যার জীবনের উদ্দেশ্য নয়, তাকে কিন্তু আমরা শিল্পী বলবো না। ব্যক্তি জীবন মানে কি? ইন্ডিভিজুয়ালিটি। দ্য ম্যান হু সাফার্স। আমরা প্রত্যেকে আমরা কষ্ট পাই, আমাদের প্রত্যেকে যন্ত্রণা আছে, কিছু না কিছু যন্ত্রণা আছে, সূক্ষ্ম অভাব থাকুক যা হোক, কিছু না কিছু কষ্ট প্রত্যেকের আছে। তাহলে এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি। আর শিল্পী তিনি হন যার আছে ক্রিয়েটিভ পার্সোনালিটি, দ্য মাইন্ড উইচ ক্রিয়েটস। একটা ব্যক্তি মানুষের মধ্যে এই ইন্ডিভিজুয়ালিটি এবং ক্রিয়েটিভ পার্সোনালিটি একসঙ্গে খুব সমতায় ব্যালেন্স করে সমভাবে থাকলে আমরা তাকে উপযুক্ত মানুষ বলব। আর যার শুধুমাত্র দিন আনা দিন খাওয়া, সকালবেলা ওঠা, রাত্রিবেলা খেয়ে ঘুমিয়ে পড়া, আবার সকালবেলা ওঠা, কোনো বিরাট ভাবনা নেই, মানুষের কথা ভাবা নেই, অনেকের জন্য কিছু করা নেই, নিতান্ত উদ্দেশ্যহীন জীবনযাপন করা, তাকে কিন্তু আমরা ব্যক্তি মানুষ বলবো না, মানুষও বলবো না। এই যে রবীন্দ্রনাথ পদ্মায় বোটে করে শিলাইদহ ঘুরে বেড়াতেন, তিনি জমিদারের কাজে ছিলেন। জমিদারির যে কাজটা অনেকে প্রশ্ন তুলেছেন সেটা তাকে মানায় কিনা, কিন্তু এটা মনে রাখতে হবে তিনি শুধু যারা ধার কর্য করতেন কৃষকরা, সাধারণ গ্রামের কৃষিজীবী মানুষরা, তিনি শুধু তাদের ঋণ দিতেন না, তাদের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার খেয়াল রাখতেন, তাদের জন্য অনেক কিছু করতেন, তাদের সুখ দুঃখের কথা শুনতেন। একদিন শিলাইদহ বোটে তিনি বসে আছেন পদ্মা নদীর বুকে, হঠাৎ করে মাঝিরা খবর দিল একটি মেয়ে আত্মহত্যা করেছে, জলে ঝাঁপ দিয়েছে। রবীন্দ্রনাথ নির্দেশ দিলেন সঙ্গে সঙ্গে বোটটাকে তার কাছে এগিয়ে নিয়ে যেতে, আর যে করে হোক মাঝিরা মিলে ঝাঁপ দিয়ে তাকে যেন উদ্ধার করে আনে। মেয়েটি তখন প্রায় জ্ঞান হারিয়েছে। মেয়েটিকে তার বোটে তুলে আনলেন, তাকে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দেওয়া হলো। তারপরে তিনি নিজে বোটের অভ্যন্তরে নেমে গেলেন, নেমে একটু দুধ গরম করে নিয়ে এলেন। তিনি তো হোমিওপ্যাথি খুব সুন্দর ওষুধ বানাতেন, তো সেই হোমিওপ্যাথি ওষুধ বানানোর জন্য তার কাছে ব্র্যান্ডি থাকতো। সেই দুধের সঙ্গে ব্র্যান্ডি মিশিয়ে তিনি গরম গরম মেয়েটিকে খেতে দিলেন। মেয়েটির জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে আসার পর রবীন্দ্রনাথ তাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি আত্মহনন করেছিলে কেন? বলে, সংসারের অনেক জ্বালা বাবা, প্রতিদিন আমাকে কিছু না কিছু খোঁটা শুনতে হয়। তোমার স্বামী আছে, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি সবাই আছে, ভাই বোন মা, তবু তুমি জীবনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করলে জলের মধ্যে ঝাঁপ দিয়ে। হ্যাঁ, আমি আর এই কষ্ট নিতে পারছি না। রবীন্দ্রনাথ বললেন, তাকে অনেক বড় বড় দেশের গল্প বললেন, জীবনে যা যা দেখেছেন সেই সেই গল্পগুলোর কথা বললেন। সেই গল্পগুলো বলে বললেন, তোমার কি মনে হয় তোমার কষ্টটা এদের থেকেও বেশি?
মেয়েটি মাথা নিচু করে সুস্থ হয়ে বাড়ি চলে গেল। রবীন্দ্রনাথ তাকে পরিবারে আবার স্থাপন করলেন। ভেঙে দেওয়া অনেক কিছু যায়, গড়ে তোলাটা, এ জীবন রাখাটা তো বেশি সুন্দর এবং লড়াইয়ের এবং কঠিন। কালের যাত্রা নাটকের কথা মনে পড়ছে। সেখানে তৃতীয় সৈনিকের একটি সংলাপ রয়েছে। তৃতীয় সৈনিক বলছে যে একালের রাজত্বে রাজা থাকেন সামনে, আর পেছনে থাকে বেনে, বলা যায় একেবারে অর্ধ বেনে রাজেশ্বর মূর্তি। কালের যাত্রা নাটক নিশ্চয়ই তোমরা পড়েছো, রথের রশি পড়েছো। সেখানে কি ঘটনাটা ঘটছে? রথ চলছে না, রথ হঠাৎ অচল হয়ে গেছে, রথের দড়ি পড়ে আছে ভয়ঙ্কর অজগরের মতো, মাটি কামড়ে সেই দড়ি তোলা যাচ্ছে না। কেন না, সমাজে শ্রেণীগতভাবে যে বিন্যাসটা হয়ে রয়েছে, পরপর পরপর সারণী, প্রথম থেকে ক্ষত্রিয়, পুরোহিত, বেনে, বণিক সম্প্রদায়, তারা প্রত্যেকে এসে ব্যর্থ হয়েছে। রথের চাকা কেউ সরাতে পারছে না, রথ গড়ছে, চলছে না, গড়াচ্ছে না। কেন না, সমাজে যারা অপান্তেয় শূদ্র শ্রেণী, তাদেরকে ডাকা হয়নি এই রথযাত্রার মহৎ উৎসবে। তার মানে এই ছোট্ট কথাটা তৃতীয় সৈনিকের বলা কি বোঝাতে চাইল বলো তো? আমরা এই মুহূর্তে যে সমাজের অবস্থায় রয়েছি, অর্থাৎ এখানে পণ্যবাহী রথের সচলতা রয়েছে, আমরা মনে করছি পৃথিবী এগিয়ে যাচ্ছে, রথ গড় গড় করে চলছে, বিত্তবান মানুষ রয়েছেন অনেক, অজস্র টাকা কড়ি নিয়ে বসে আছেন ধনী ব্যক্তিরা কেউ কেউ, কিন্তু সমাজের আরেক দিকে না খেতে পেয়ে মানুষ মরে যাচ্ছে। তাহলে এই যে সমাজের একটা দিকে পণ্যবাহী রথের চলার প্রবণতা এবং বিত্তবান মানুষের চিত্তহীনতার সংকট, এইটা রবীন্দ্রনাথ সেই কোন যুগে বসে দেখিয়ে গেছেন? 1932, আমি যদি খুব ভুল না করি, রথের বসে। এখন 2022, 90 বছর আগে বলে গেছেন। আজও আমাদের সমাজে সেটা দেখতে কোনো অসুবিধে হয় না। রক্তকরবী নাটক, নন্দিনীকে যখন সবাই বলছে যে না, তুই যেখানে সেখানে আমাদের ছুটি নিয়ে বেড়াস, যখন তখন আমাদের বুঝি কাল নেই, কাজ নেই, রাজা বলে দিয়েছেন আমাদের সোনার তাল করতে হবে, সেখানে যেতে হবে। নন্দিনী তাদের বোঝাচ্ছে যে দেখ, জীবনটা তোর নিজের, তুই 69-এর ওয়া বা ফ হয়ে গেছিস, কিন্তু তোর একটা নাম আছে, তোর জীবনটা রক্ষার দায় তোর নিজের, তোর জীবনে ইচ্ছে বলে কোনো বিষয়বস্তু আছে, সেটাকে গুরুত্ব দে। তুই দাসত্ব করছিস, এই দাসত্ব করছিস যে শ্রেণী ব্যবস্থা যে দাসত্বহীন হওয়া উচিত, সেটা নন্দিনী বোঝালেন, রবীন্দ্রনাথ বোঝালেন খুব সুন্দর একটি বাক্যে, একটি সংলাপে। বললেন, একটি মানুষের কাদা লাগা পা, তার পায়ের সঙ্গে তার কাদার যে সম্পর্ক, আমরা মনে মনে দাস হয়ে গেছি সেই কাদার মতো। আমাদের প্রত্যেকের দেহে সেই কাদা লেগে আছে, কিন্তু এই কাদাটাকে আমাদের সরাতে হবে, এই কাদাটাকে আমাদের মুছতে হবে। 1321 বঙ্গাব্দে কালিদাস নাগকে একটা চিঠি লিখেছিলেন, স্যারেরা খেয়েছেন স্যার? হ্যাঁ, একটা চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ।
সেখানে তিনি লিখছেন যে ভারতবর্ষের এমনই কপাল যে হিন্দু মুসলমানের মতো দুই জাত একত্র হয়েছে। নর্থক অর্থে বলছেন তিনি, ধর্মমতে হিন্দুর বাধা প্রবল নয়, কিন্তু আচারে প্রবল। হিন্দুরা আচার ধর্ম বেশি মেনে চলে, আর আচারে মুসলমানের বাধা প্রবল নয়, কিন্তু ধর্মমতে প্রবল। এক পক্ষের যেদিকে দ্বার খোলা, অন্য পক্ষের সেদিকে দ্বার রুদ্ধ। এরা কি করে মিলবে? নর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে বলেছেন এরা কি করে মিলবে। সত্যি তো, রবীন্দ্রনাথ তো 1946-এর দাঙ্গা দেখেননি, 1992-এর বাবরি মসজিদ রবীন্দ্রনাথ দেখেননি, ঠিকই লিখেছেন এরা কি করে মিলবে। আবার ভুলও লিখেছেন, এরা মিলেছে, এরা মিলেছে বলেই ভারতবর্ষ তৈরি হয়েছে। এরা মিলেছে বলেই আজ দুই সহপাঠিনী সালেহা আর অয়ন্তিকা 1996-এর কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা বেঞ্চ থেকে বসেও আজ এতদিন বাদে দেখা করেছে। সালেহা আহ্বান জানিয়েছে অয়ন্তিকাকে। এখানেই রবীন্দ্রনাথ জয়ী হন। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সেটা ব্যক্তি সম্পর্ক হোক, সেটা বন্ধুত্বর সম্পর্ক হোক, সেটা পুরুষের সঙ্গে নারীর সম্পর্ক হোক, আমরা যখন প্রত্যেকে বড় হয়ে যাই তখন তো একটা বিশেষ সম্পর্ক আমাদেরকে যাতনা দেয়। তোমরা যে বয়সটায় আছো বেশিরভাগই তোমাদের অভিভাবকরা চাইবেন তোমাদেরকে সুস্থিত করতে, তোমাদের একটা সংসার করতে, তোমাদের বিয়ে দেবেন বা তোমরা নিজেরা বিয়ে করবে। বিয়ে করার আগে আমাদের ভয় হয়। কিসের ভয়? দুটো জীবন না মেলার ভয়। কোন দিক দিয়ে না মেলার ভয়? আদর্শের দিক দিয়ে, মত বিনিময়ের দিক থেকে না মেলার ভয়। রবীন্দ্রনাথ নষ্টনীর লিখিয়েছেন, বুঝিয়ে গেছেন মৃণালের কষ্ট স্ত্রীর পত্রে। রবীন্দ্রনাথ ঘরে বাইরে লিখেছেন, বুঝিয়ে গেছেন কিভাবে বাড়ির মধ্যে আটকে থাকা অসহ্যম্পর্ষা একটি নারী বিমলা, নিখিলেশ তার স্বামী হয়েও তাকে সবচেয়ে বেশি জীবনের স্বাধীনতা দেওয়া সত্ত্বেও সে সন্দীপের প্রতি আকর্ষণ বোধ করে। রাজনৈতিক